ঠিক আছে। আচ্ছা, আমি একটু বলে নিই শেষে। 2024 দেখা যাচ্ছে কিনা, 2024 উচ্চ মাধ্যমিকদের সংস্কৃতের গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো স্যারের মনে হয়েছে গুরুত্বপূর্ণ, তার আগেই কিন্তু স্যার বলে দিয়েছে যে তোমরা টেক্সটটা ভালো করে পড়বে। আর এই মুহূর্তে তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন, মানে স্যারের অভিজ্ঞতার দিক থেকে যেই প্রশ্নগুলোকে বেশি গুরুত্ব দেবে, এই প্রশ্নগুলোই পরীক্ষায় আসবেই এমনটা নয়, এই প্রশ্নগুলোকে গুরুত্ব বেশি দেবে। অনেক প্রশ্ন আছে যেগুলো গুরুত্ব সব কটা স্যার বলবেন, তোমরা আমাদের পাশের স্ক্রিনে কিন্তু সেটা দেওয়া থাকবে, সেগুলো দেখবে। আর ভিডিওটা কেমন লাগলো, স্যার প্রথমবার নয়, এই দ্বিতীয়বার ক্যামেরা ফেস করছে, তোমরা কিন্তু সাপোর্ট করবে অবশ্যই। ভালো থেকো স্যার। ওভার টু ইউ। সংস্কৃত সাজেশনে আসি 2024 দ্বাদশ শ্রেণীর জন্য। ঠিক আছে, আমরা প্রথমে আমাদের যে গদ্যাংশ আছে সেই গদ্যাংশ দুটো আছে, এটার লেখককে সেটা আমরা জানবো অবশ্যই, কোন মূল গ্রন্থ থেকে নেওয়া হয়েছে সেগুলো অবশ্যই জানবো। আর আর এর থেকে কিছু ইম্পর্টেন্ট রচনাধর্মী প্রশ্ন যেগুলো খুব ইম্পর্টেন্ট, প্রথম তিনটে প্রশ্ন খুব ইম্পর্টেন্ট। সেই প্রথম তিনটে প্রশ্নগুলো হলো আর্যাবর্ত বর্ণনাম অনুসারে আর্যাবর্তের একটি সংক্ষিপ্ত বর্ণনা। আর দ্বিতীয় প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, সেটা হলো কথং চাসৌ স্বর্গান্ন বিশেষ্যতে, কবি কাকে স্বর্গের চেয়ে বিশিষ্ট বলে বলতে চেয়েছেন। আর তৃতীয়টা হচ্ছে আর্যাবর্ত বর্ণনাম অনুসারে আর্যাবর্তের গ্রাম ও শহরের বর্ণনা দাও। এই তিনটে প্রশ্ন খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই তিনটে প্রশ্ন ভালো করে পড়ো, সঙ্গে আমি আরো দুটো দিয়েছি, সে দুটো একটু দেখে নিও। সেটা হচ্ছে আর্যাবর্ত বর্ণনাম অনুসারে আর্যাবর্ত ও স্বর্গের তুলনা রয়েছে, তা আলোচনা করো। আর্যাবর্ত বর্ণনাম শীর্ষক পাঠ্যাংশের নামকরণের সার্থকতা বিচার করো। আর নামকরণের সার্থকতাটা ওটা মানে বিষয়বস্তুটা একটু দেখলেই নামকরণের সার্থকতা হয়ে যাবে। বনগতা গুহা, এই বনগতা গুহার লেখককে, উৎস কি, কটা ভাগ আছে, এগুলো একটু দেখবে, সঙ্গে একটু টেক্সটটাও পড়বে শর্ট কোশ্চেনের জন্য। এবার রচনাধর্মী কোনগুলো ইম্পর্টেন্ট খুব, এখান থেকেও 3-4টে প্রশ্ন ইম্পর্টেন্ট। ঠিক আছে, সেগুলি হলো বনগতা গুহা গদ্যাংশটির বিষয়বস্তু নিজের ভাষায় একটু পড়ে নেবে ভালো করে। বনগতা গুহা অবলম্বনে অলি পর্বার চারিত্রিক দিকগুলো একটু আলোচনা করো। দ্বিতীয় প্রথম এটা। এবার দ্বিতীয়টা হচ্ছে বনগতা গুহা অবলম্বনে কশ্যপ ও অলি পর্বার আর্থিক অবস্থা নিজের ভাষায় লেখো। 4 নম্বর হচ্ছে বনে গিয়ে অলি পর্বা কি দেখেছিল তা বনগতা গুহা অবলম্বনে লেখো। এই 3টে প্রশ্ন ভালো করে পড়ো। আর এমনি বিষয়বস্তুটা সবকিছুরই দেখে যাবে, শর্ট কোশ্চেনের জন্য ভালো হবে, সঙ্গে টেক্সটটাও একটু খুঁটিয়ে খুঁটিয়ে পড়ো। আর 5 নম্বর প্রশ্নগুলো একটু দেখে যেও। দ্বারং চ সপদি সংবৃত্তম, এখানে কোন দ্বারের কথা বলা হয়েছে, দ্বারটি তৎক্ষণাৎ বন্ধ হলো কেন, ঘটনাটি বিব্রত করো, এই প্রশ্নটা। আর 6, 7, 8 আরও 3টে প্রশ্ন দিয়েছি, এগুলো একটু দেখে যেও। অলি পর্বা কিভাবে গুহায় প্রবেশ করেছিল, আর গুহার ভিতর সে কি দেখেছিল, আর বনগতা গুহার নামকরণের সার্থকতা, আর বনগতা গুহা গদ্যাংশে অলি পর্বা কর্তৃক দৃষ্ট দস্যুদের কার্যকলাপ বর্ণনা করো। কিছু প্রশ্ন একই রিপিট আছে, এই জন্য আমি বলবো 2, 3, 4, 5 এই 4টে প্রশ্ন ভালো করে দেখো। আর আর যারা আর্যাবর্ত বর্ণনাম ভয় পাও তারা বলবো বনগত গুহাটা ভালো করে দেখো। কিন্তু যদি প্রশ্ন কঠিন হয় তাহলে শুধু আর্যাবর্ত থেকেও আসতে পারে, আবার দুটো বনগত গুহার থেকেও আসতে পারে। বনগত গুহাটা সবারই একটু সহজ লাগে, এই জন্য বনগত গুহার প্রশ্নগুলো একটু করে যেও, এখান থেকে একটা প্রশ্ন কমন পেয়ে যাবে আশা করছি। আর যদি কঠিন করে তখন এই দুটোর থেকেই দেখতে হবে। তাই আমি বলবো কোনো কিছুই রিস্ক না নিয়ে অন্তত দুটো থেকে আর্যাবর্ত প্রশ্ন, দুটো প্রশ্ন অবশ্যই, 2 থেকে 3টে প্রশ্ন ভালো করে করবে। আর বনগত গুহার থেকে 2, 3, 4, 5 ভালো করে করবে, তাহলে মোটামুটি এখান থেকে একটা প্রশ্ন অবশ্যই তোমরা লিখতে পারবে। এরপরে আসি আমরা পদ্যাংশ থেকে। শ্রী গঙ্গা স্তোত্রম লেখকের নাম, কটা শ্লোক আছে, কতগুলি তোমাদের পাঠ্য, এগুলো একটু দেখো। এর বিষয়বস্তু যা হচ্ছে শ্রী গঙ্গা স্তোত্রম পদ্যাংশে অনুসারে গঙ্গার মাহাত্ম্য বর্ণনা করো। গঙ্গা স্তোত্রম পাঠ্যাংশে গঙ্গার যে বর্ণনা আছে তা নিজের ভাষায় লেখো। একই প্রশ্ন, এইগুলোর একটু দেখে নিও, একই প্রশ্ন এটা আসে। ঠিক আছে, বিষয়বস্তুটা দেখলেই হবে। আর সঙ্গে 5 নম্বর প্রশ্নটা ভালো করে দেখো, যেটা হচ্ছে জাহ্নবী, অলকানন্দা, কল্পলতা, হরিপদ পদতরঙ্গিনী, ভগবতী এইসব নামের তাৎপর্যগুলো টিকা হিসাবে আসে, ছোট ছোট করে একটু টিকা লিখে দিয়ে এসো।
আর এর থেকে যদি ব্যাখ্যা আসে তাহলে ব্যাখ্যাটা হচ্ছে তমসী গতির মম খলু সংসারে, কে কেন এ কথা বলেছেন, এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। ব্যাস, এইগুলো একটু দেখো, মোটামুটি ভালো হবে। ঠিক আছে, আর একই প্রশ্ন বারবার রিপিট আছে, 1, 2 একই প্রশ্ন, আর 3 আর 5 এগুলো একটু ভালো করে দেখো। এবার শ্রীমদ্ ভগবদ গীতা, এই গঙ্গা স্তোত্রম আর শ্রীমদ্ ভগবদ গীতা দুটো প্রশ্নের মধ্যে একটা করতে হয়, যে কোনো একটা ভালো করে পড়লেও হয়, আবার দুটো আবার শ্রীমদ্ ভগবদ গীতার থেকেও আসতে পারে, আবার একটা গঙ্গা স্তোত্রম থেকে আসতে পারে, একটা শ্রীমদ্ ভগবদ গীতার থেকে আসতে পারে। তা শ্রীমদ্ ভগবদ গীতার বিষয়বস্তুটা একটু ভালো করে পড়বে। শ্রীমদ্ ভগবদ গীতার উৎস কি, অংশটির বক্তা কে, কার উদ্দেশ্যে উপদেশাবলী প্রদত্ত হয়েছে, উপদেশের সারমর্ম কি, আর সারমর্ম মানে বিষয়বস্তু। আর এই বিষয়বস্তু দিয়ে 1 আর 2 আর 3 একই প্রশ্ন, একই উত্তর, এই তিনটে প্রশ্নের একই উত্তর। এইবার যদি কোনো লাইন তুলে ব্যাখ্যা হিসাবে চায়, তার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে ন হি কশ্চিৎ ক্ষণমপি জাতু তিষ্ঠত্ব কর্মকৃত কার্যত হবস কর্ম সর্বপ্রগতিজ গুণই। প্রসঙ্গ উল্লেখপূর্বক শ্লোকটি ব্যাখ্যা করো, এইটা। আর 6 নম্বরের প্রশ্নটা, পাঠ্যাংশে কে কাকে মিথ্যাচারী বলেছে এবং তার চেয়ে শ্রেষ্ঠকে, এইগুলো একটু দেখলে মোটামুটি হয়ে যাবে আশা করছি। ওই তিনটে প্রশ্নই একই উত্তর, আর এখান থেকে 4 আর 6টা একটু ভালো করে দেখো। ঠিক আছে, তাহলে মোটামুটি এখান থেকে আর সবগুলো একটু দেখে যাবে, যাতে কোনো প্রশ্ন আমাদের না অসুবিধা হয়। ঠিক আছে, যাতে আমরা ঠিকঠাক করে আসতে পারি। তাহলে এই দুটো কবিতার থেকে যে কোনো একটা প্রশ্ন তোমরা করে আসতে পারবে, কারণ মানে এটা ইচ্ছার উপরে নির্ভর করবে, শুধু শ্রীমদ্ ভগবদ গীতার থেকে দেবে না গঙ্গা স্তোত্রম থেকে দেবে। আশা করছি দুটোর থেকে একটা একটা করে থাকবে। কোনোবার আবার এমনও হয় যে দুটোই গঙ্গা স্তোত্রম থেকে এলো, আবার দুটোই শ্রীমদ্ ভগবদ গীতার থেকে এলো। তোমরা যাতে কোনো প্রশ্ন ছেড়ে না আসো সেই চেষ্টাই করবে। তাহলে আমরা আবার নাটকে চলে আসি। এবার নাটকের জন্য শর্ট কোশ্চেন সালেরগুলো তো দেখবোই, সঙ্গে যার যা সহায়িকা বই আছে সেই সহায়িকা বইয়ের শর্ট কোশ্চেনগুলো একটু ভালো করে দেখবো, সঙ্গে টেক্সটটাও ভালো করে পড়বো, যাতে যার এগুলো মানে ওই শব্দার্থগুলো সেইগুলো আসলে যাতে আমরা লিখতে পারি। এবার এখান থেকে কি কি রচনাধর্মী প্রশ্ন আসতে পারে ইম্পর্টেন্ট, সেগুলো আমি বলছি, দিয়েছি অনেকগুলো, কিন্তু এখান থেকে মিনিমাম অন্তত 4-5টা প্রশ্ন অবশ্যই পড়তে হবে। 1 নম্বর হচ্ছে নারিকা অপি যোগায়তে, বাক্যটি পাঠ্যাংশ অবলম্বনে তাৎপর্য বিশ্লেষণ করো। 2 নম্বর ইন্দ্রবর্মার 3 নম্বরে আছে এটা, ইন্দ্রবর্মার চরিত্র, কৌমুদীর চরিত্র। আচ্ছা, এটা হচ্ছে 1, 3, 4 ভালো করে পড়বে। আচ্ছা, 5 ইন্দ্রবর্মা ও কনকলেখার কথোপকথন সংক্ষেপে লেখো। ইন্দ্রবর্মা ও কৌমুদীর কথোপকথন সংক্ষেপে লেখো। আর নামকরণের সার্থকতা, এটা একটু ভালো করে পড়ো। এইগুলোর থেকে একটা প্রশ্ন অবশ্যই আসতে পারে, হ্যাঁ আমি মনে করছি। ঠিক আছে, আর বাকিগুলো একটু দেখো ভালো করে, এগুলো পেরে যাবে তোমরা। যেরকম হচ্ছে রাজার পরিণয় উৎসবের প্রস্তুতিটা কেমন ছিল, তারপরে সামাজিক নিয়ম ও শাস্তিটা কেমন ছিল, আচ্ছা তোমার নাট্যাংশের মাধ্যমে কি কি বার্তা দিতে চেয়েছিলেন, এই প্রশ্নটা। আর যদি কোনো একটা লাইন তুলে প্রশ্ন হয়, সেটাও তোমরা পেরে যাবে আশা করছি, যদি একটু টেক্সটটা ভালো করে পড়ো। কে কাকে বলেছে, কোন প্রসঙ্গে বলেছে, কি জন্য বলেছে, এরকম প্রশ্নও থাকে। তাই এই প্রশ্নগুলো যদি একটু ভালো করে ডিটেলসে এই কদিনে টেক্সটটা পড়ে নেওয়া যায়, তাহলেও উত্তরগুলো নিজেই লেখা যায় আশা করছি। এই জন্য আশা করছি ওই নারিকা অপি যুগায়তে, ইন্দ্রবর্মার চরিত্র, কৌমুদীর চরিত্র, ইন্দ্রবর্মা ও কনকলেখার কথোপকথন, আর ইন্দ্রবর্মা ও কৌমুদীর কথোপকথন সংক্ষেপে লেখো। ইন্দ্রবর্মা ও কনকলেখার কথোপকথন যদি 23 সালে এসে যায়, ওটা বাদ দিয়ে দিও, আমার ওটা নয় দেখা হয়নি, ওটা একটু দেখে নিও। ঠিক আছে, মোটামুটি 23 সালের প্রশ্নটা, বড় প্রশ্নগুলো একটু বাদ দিয়ে দিও। আচ্ছা, এরপরে আমরা সাহিত্যের ইতিহাসে চলে আসি। সাহিত্যের ইতিহাসের যেভাবে আমাদের আছে, মানে সাহিত্যের ইতিহাসের যে আমাদের সিলেবাসটা আছে, সিলেবাস ধরে যেরকম হচ্ছে স্বপ্নবাসব দত্তা কে লিখেছেন, ভাষ সমস্যাটা, ভাষ সমস্যা কি, আচ্ছা 13টা নাটক কি কি, আচ্ছা রামায়ণমূলক নাটক কি কি, মহাভারতমূলক নাটক কি কি, আচ্ছা কালিদাসের কটা নাটক, এগুলো এগুলো একটু দেখবে। এগুলো শর্ট কোশ্চেন হিসাবে আসে। মধ্যে রাক্ষস কে লিখেছেন, আচ্ছা তারপরে হচ্ছে এগুলো শর্ট কোশ্চেনের জন্য বলছি। আর সঙ্গে হচ্ছে স্বপ্নবাসব দত্তা কে লিখেছেন, আচ্ছা মিচ্ছকটিক কে লিখেছেন, আচ্ছা তারপরে হচ্ছে ওইদিকে আছে, এগুলো হচ্ছে তোমার সাহিত্যমূলক প্রশ্ন আর কিছু বিজ্ঞানমূলক প্রশ্ন। বিজ্ঞানমূলক প্রশ্নের মধ্যে আছে যেরকম সুশ্রুত, চরক সংহিতা, এইগুলো সম্বন্ধেও অনেক শর্ট কোশ্চেন আছে, সেগুলো একটু দেখে নেবে। তোমাদের যার যা সহায়িকা বই আছে, সহায়িকা বই দেখে একটু পড়ে নিও মোটামুটি।
এবার বলছি আমরা এখান থেকে কোন কোন প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট। আমরা দুটো ভাগ করে নেব এখান থেকে। এই দুটো ভাগের থেকে একটা একটা করে থাকে, একটা বিজ্ঞানমূলক থেকে একটা থাকে, একটা সাহিত্যমূলক একটা থাকে। যেরকম ভক্তিমূলক গীতিকাব্যের নমুনা রূপে গীত গোবিন্দের মূল্যায়ন করো, অথবা গীতিকাব্য কাকে বলে সংস্কৃত সাহিত্যে মেঘদূত বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করো। ঠিক আছে, এই দুটো প্রশ্ন খুব ইম্পর্টেন্ট। আর ওইদিকে যেরকম হচ্ছে সুশ্রুত সংহিতার বিষয়বস্তু সংক্ষেপে আলোচনা করো, বরাহ মিহিরের অবদান সম্পর্কে আলোচনা করো। এগুলো খুব ইম্পর্টেন্ট, এই দুটো, এই চারটে প্রশ্ন খুব ইম্পর্টেন্ট। এই চারটের থেকে আশা করছি একটা আসার মতো। ঠিক আছে, আর তাছাড়াও ইম্পর্টেন্ট যেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে আয়ুর্বেদ কাকে বলে, চরক সংহিতা বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা, আর হচ্ছে কি জয়দেব সম্পর্কে সংক্ষিপ্ত টিকা। এইগুলো খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর কেউ যদি মনে করে যে হচ্ছে আমি এইগুলো পড়বো, যেরকম শ্রী ভক্তিমূলক গীতিকাব্য রূপে শ্রী গীত গোবিন্দের এর মূল্যায়ন করো, গীতিকাব্য কাকে বলে, মেঘদূত কাকে বলে, এই মেঘদূত গীত গোবিন্দ এই দুটো তো অবশ্যই পড়ো। আর সঙ্গে চরক সংহিতা বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা, সুশ্রুত সংহিতা বিষয়ে বিষয়বস্তু, আর আয়ুর্বেদ শাস্ত্র ও চিকিৎসা শাস্ত্রের চর্চা বিষয়ে, আর বরাহমিহির বিষয়। এই প্রথম 6টা প্রশ্ন খুব ভালো করে পড়ো। এই 6টার থেকে আশা করছি একটা অবশ্যই থাকবে। এবার বলবো এইগুলো একটু দেখে নেবে শর্ট কোশ্চেনের জন্য। জয়দেব সম্পর্কে সংক্ষিপ্ত টিকা, শূদ্রক, মিচ্ছকটিকম বিয়ের বিষয়বস্তু সংক্ষিপ্ত আলোচনা করা, এগুলো একটু একবার করে সব চোখ বুলিয়ে যাবে। বিশাখ দত্ত মুদ্রা রাক্ষস, এটা একটু চোখ বুলিয়ে যাবে। ভাসের স্বপ্নবাসব দত্তা, এগুলো একটু চোখ বুলিয়ে যাবে মোটামুটি। তো এইগুলো হচ্ছে তোমার সাহিত্যের ইতিহাস। সাহিত্যের ইতিহাসের প্রথম 6টা প্রশ্ন একটু ভালো করে দেখে যেও। এবার বলবো ভাব সম্প্রসারণ। ভাব সম্প্রসারণে খুব ইম্পর্টেন্ট যেগুলো হলো, এগুলো একটু অনেকগুলোই দিয়েছি, তা তবুও একটু এগুলো মানে তোমরা যদি শ্রীমদ্ ভগবত গীতার যে কটা ভাব সম্প্রসারণ আছে সেইগুলো দেখলে একটা অবশ্যই আসবে। ঠিক আছে, তাই বলবো শ্রীমদ্ ভগবত গীতার যে কটা ভাব সম্প্রসারণ এখানে দিয়েছি তার থেকে একটা আমার মনে হচ্ছে এবার আসতে পারে। তাহলে কি কি পড়বে এগুলো? গঙ্গা স্তোত্রম থেকে পড়বে তমসী গতির মম খলু সংসারে, শ্রীমদ্ ভগবত গীতার থেকে পড়বে অশক্ত হজ্জাচরণ কর্ম পরমাপ্নতি পুরুষ, তত অয়ং দ্রুততরং ক্রমান নগরং, তারপরে ন কর্ম না মনা আরম্ভাত নষ্কর্ম পুরুষার্থনীতি, এটাও শ্রীমদ্ ভগবত গীতার। আর তব চেত মাত স্রোত স্নাত পুনরপি জঠরে সোপি ন জাত, এটা হচ্ছে গঙ্গা স্তোত্রম। কর্মেন্দ্রিয় সংযম, তারপরে ডট ডট দিয়ে মিথ্যাচার স উচ্চতে, এটা হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতার। স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ, শ্রীমদ্ ভগবত গীতার। নিয়ত কুরু কর্মতং কর্মজয় হক কর্ম, এটাও শ্রীমদ্ ভগবত গীতার। আর আছে ন চ সন্ন্যাসা দেব সিদ্ধিং সমধিগচ্ছতি। এই কটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, শ্রীমদ্ ভগবত গীতার থেকে একটা আসেই। আর আর্যাবর্ত থেকে এটা দিয়েছি দেশ পূর্ণতম দেশ কস্যাসৌন প্রিয় ভাবেত, আর গঙ্গা স্তোত্রে ভীষ্মজননী হে মুনিবর কন্যা। এগুলো একটু দেখলে মোটামুটি ভাব সম্প্রসারণ থেকে অবশ্যই আসার মতো। ঠিক আছে, তাই শ্রীমদ্ ভগবত গীতার যে কটা ভাব সম্প্রসারণ আছে এগুলো একটু দেখো, ওখান থেকে একটা কমন আসার মতো। এরপরে আমরা আসি ভাষাতত্ত্বে। ভাষাতত্ত্বের জন্য আমরা কি কি প্রশ্ন করব? ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর 2টি প্রধান শ্রেণী ও 10টি উপশ্রেণীর নাম লেখো। 2, ভারতীয় আর্য ভাষা কাকে বলে? এই ভাষার কয়টি স্তর এবং প্রতিটি স্তর সম্পর্কে অতি সংক্ষিপ্ত আলোচনা করো। 3 নম্বর, ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীতে সংস্কৃতের স্থান আলোচনা করো, অথবা ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর মধ্যে আর্য ভাষার স্থান। এই দুটো প্রশ্ন একই, একটা পড়লেই হবে। মোটামুটি এই 3টে প্রশ্ন ভালো করে দেখলেই একটা এসে যাবে। আশা করছি ভারতীয় আর্য ভাষা কাকে বলে এবং এই ভাষার কয়টি স্তর, প্রতিটি স্তর সম্পর্কে অতি সংক্ষিপ্ত ধারণা দাও। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। আর এই প্রশ্নটাও দিয়ে দেয় যে ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর 2টি প্রধান শ্রেণী ও 10টি উপশ্রেণীর নাম। এই দুটো প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, এই দুটো প্রশ্ন পড়লেই একটা আসবে আশা করছি। ঠিক আছে, আর লিঙ্গুইস্টিক কি বা ভাষাতত্ত্ব কি এটা একটু সবাই দেখে নিও। এবার আমরা আসছি রচনাটা সালের যে কটা আছে, মানে এই 15 সাল থেকে একেবারে 23 সাল পর্যন্ত যে কটা রচনা এসছে এইগুলো দেখলে মোটামুটি এখান থেকে 23 সালটা বাদ দিয়ে দিও, 23 সালটার রিপিট কম হয়, তবুও 22 সালে ওনার রচনা দেয়নি। 19 থেকে একেবারে 15 পর্যন্ত যে কটা এসছে সেই রচনার থেকে একটা আশা করছি আসবেই। তবু আমি ইম্পর্টেন্ট যেগুলো আছে সেগুলো বলে দিচ্ছি। রামায়ণ, মহাভারত, একটা আদর্শ পুরুষ, চলভাস, সংগণক যন্ত্রম, মম গ্রাম মম বিদ্যালয়, শারদ উৎসব, পরিবেশ দূষণম, অন্তর্জাল, মম জীবনে স্মরণীয় দিনম, তব প্রিয় ঋতু, বিদ্যারত্নম,
মহাধনম দূরদর্শনস্য প্রভাব প্রভাতকাল। ঠিক আছে, রামায়ণ মহাভারত প্রায় আসার মতো, এখন দেখো একটু ভালো করে, রামায়ণ মহাভারত একটা এসে যেতে পারে। এবার আমরা আসি, এবার আমি একটু বলছি, এবার সবই তো দিলাম, এবার অনুবাদটা কিন্তু কমন হয় না। অনুবাদের জন্য আমরা একাদশ শ্রেণীর যে শব্দরূপ ধাতুরূপ যদি ভালো শিখে থাকি, সঙ্গে কারক বিভক্তিটা, তবেই আমরা অনুবাদটা পারবো। আর না হলে কিন্তু এটার থেকে কমন পাওয়ার সেরকম সম্ভাবনা কম। তবুও চেষ্টা করবে একটু ভালো করে, মানে তোমাদের যে যা বই আছে একটু বইগুলো যদি দেখে নিও, বইয়ের থেকে করে নিও, ঠিক আছে। আর সালের প্রশ্নগুলো একটু দেখে নিও, ওই টাইপেরই আসে, কমন তো প্রায় আসে না বলতে গেলেই চলে। যদি এসে যায় তো খুবই ভালো, সেটা তার জন্য খুবই তোমরা উপকৃত হবে আশা করছি। বিগত সালের প্রশ্নগুলো একটু ভালো করে দেখো, সঙ্গে এমসিকিউ এসএকিউ ব্যাকরণ এগুলো একটু দেখো, মক টেস্ট দাও, পাঠ্য বইটি একটু খুঁটিয়ে পড়ো। অনুবাদটা একটু শিখতে হয়, কমন হয় না, এটা একটু শেখার জিনিস। তাই এইটুকুই, আশা করছি তোমাদের পরীক্ষা ভালো হবে আগামী দিনে। এইটুকুই আলম ইত্তা আলম।